আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছুঁয়ে দিলে মন গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। মিলি বলল, মানছি তোর উপর অনেক অত্যাচার করেছে, তাই বলে কি তুই খারাপ পথ বেছে নিবি? আমি বললাম, এছাড়া কোনো উপায় ছিল না রে বোন। মিলি বলল, তাহলে এইসব টাকা? আমি বললাম, ব্যবহার করি না, আর টাকা এতিমখানায় দিয়ে দিছি। এখন তো আমি অনলাইনে ইনকাম করি। মিলি বলল, আমি এত কিছু শুনতে চাই না, তুই আবার ভাবির সাথে দেখা কর, তোর জন্য বলছি না। প্রতিদিন যখন ছামিয়া আমাকে পোস্ট করে, আন্টি আমাকে আম্মুর কাছে নিয়ে যাবা, তখন আমি কি উত্তর দিই? হ্যাঁ, কিছু বলতে পারি না। ওরেও তো মায়ের ভালোবাসা দরকার, আর যখন বড় হবে তখন তো তোরে বেশি করে বলবে, তখন কি করবি? তাই বলছি তুই একটু চিন্তা করে দেখ। আমি জানি আমার ভাই কখনো খারাপ কিছু করতে পারে না, হয়তো রাগের মাথায় অনেক কিছু করে ফেলেছে, তাই বলে কি খারাপ হয়ে গেলি? তুবা আন্টি আমি ভালো মনে করতাম, কিন্তু তোর সাথে। আমি বললাম, বাদ দে বোন, ওর কোনো দোষ নাই, যা অনেক রাত হয়েছে, ঘুমাগা। মিলি বলল, সামিয়া চলো ঘুমাতে যাই। সামিয়া বলল, বাবা আমি তোমার মোবাইলটা নিয়ে যাই। আমি বললাম, আচ্ছা যাও। মিলিকে কত করে বললাম একটা ফোন কেন, কিন্তু কেনে না, বলে আগে কলেজে যাই। এই বছর আমার বোন কলেজে যাবে, তাই চিন্তা ভাবনা করছি ভালো থেকে একটা ফোন দেওয়া লাগবে। শুয়ে শুয়ে চিন্তা করছি, সাথীর হয়তো বিয়ে হয়ে গেছে, ওর ছেলে মেয়ে আছে হয়তো, ও সংসার নিয়ে ও ব্যস্ত আছে, কিন্তু আমি আমার মেয়েকে কি বলে জবাব দিব? সত্যি সাথীকে এখনো বলতে পারি নাই। সাথীর কথা মনে হলে আজও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। মাঝে মাঝে রাতে সামিয়াকে বুকের মাঝে নিয়ে কান্না করি। ও তো শুধু ওর মাকে দেখতে চাই, কিন্তু ওর কথার উত্তর আমি দিতে পারি না। হয়তোবা আমাকে আরেকটা বিয়ে করতে হবে, কিন্তু আমি তো সাথীকে ছাড়া আর কাউকে মনে জায়গা দিতে পারবো না। আর অপরাধ করতে চাই না আমি, এমনি নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। সকালে ঘুমিয়ে আসি। সামিয়া বলল, বাবা ও বাবা ওঠো, অনেক বেলা হয়ে গেছে। সামিয়াকে আমি বুকের মাঝে নিলাম। সামিয়া বলল, ইস তোমার জন্য শান্তি নাই, আমি প্রতিদিন সকালে এসে এইসব কাহিনী সহ্য হয় না। আন্টি ও আন্টি হেল্প করো। আমি লাফ দিয়ে উঠে পড়লাম। আমি জানি যদি মিলি আসে সব উল্টোপাল্টা করে দিবে পানি দিয়ে। সামিয়া হাসতেছে। সামিয়া বলল, বাবা ভয় পাইছো? আমি বললাম, যা আমি ফ্রেশ হয়ে আসছি। সামিয়া বলল, ফুপি নাস্তা তৈরি করছে, সেই কখন থেকে বসে আছি, তোমার খবর নাই? আমি বললাম, যা আসছি। নাস্তা খেয়ে বসে আছি, হঠাৎ কলিং বেলের শব্দ শুনতে পারলাম। আমি বললাম, মিলি দেখ তো কে এসেছে। সামিয়া বলল, আমি যাচ্ছি ফুপি। সামিয়া গিয়ে দরজা খুলে দিল। দেখি তুবা আর মিতু এসেছে। মিতু আগের থেকে অনেক মোটা হয়েছে। আমি বললাম, মিলি আমি উপরে আসি, দরকার পড়লে বলিস। মিতু বলল, রিফাত দাঁড়া, তোর সাথে কথা আছে। সামিয়া বলল, আপনার তো সাহস কম না, আমার বাবার নাম ধরে ডাকেন। আমি বললাম, আম্মু এভাবে বলতে নেই, ওরা আমাদের বাসার মেহমান। সামিয়া বলল, মেহমান কি আব্বু? আমি বললাম, মিলি ওকে নিয়ে যেত। মিলি বলল, আসো আম্মু আমি বুঝিয়ে দিচ্ছি। আমি বললাম, জি বলেন। ওরা সবাই বসলো। মিলি বলল, আমাদের উপর রাগ করে কি এখনো আসোস? আমি বললাম, আমি কারোর উপর রেগে নেই, আর আমার তো কেউ নেই, আবার রেগে থাকবো কেন? মিতু বলল, আমাদের মাফ করে দে রে, তোর সাথে এতদিন রাগে কথা বলতে পারি নাই, বিবেকে বাধা দিছে। আমি বললাম, খারাপ মানুষের সাথে কথা বলতে বলেছে কে? অপরাধ করছি তো আমি, এর শাস্তি আমি পাচ্ছি, তোদের কেন পেতে হবে? তুবা বলল, এভাবে বললি কেন? আমরা কি তোর বন্ধু না? আমি বললাম, আমি অতীত ভুলে গেছি, এখন নতুন করে আর কারোর উপর মায়া বাড়াতে চাই না। মিতু বলল, এখন কি তোর পা ধরতে হবে? আমি বললাম, আমি কাউকে বলছি না যে আমার পা ধরতে, আর আমার জন্য কেউ মারা যাক আমি এটা চাই না, কারো দরজার সামনে গিয়ে আর দাঁড়িয়ে থাকতেও চাই না। আমি আমার মতো একাই আছি, একাই ভালো। তুবা বলল, সত্যি তুই অনেক পরিবর্তন হয়ে গেছোস। আচ্ছা আমাদের কথা কি তোর আর মনে নেই? আমি বললাম, আমি কাউকে চিনি না, এই শহরে আমার আপন বলতে কেউ নাই, বিপদের সময় আমার পাশে কেউ ছিল না, একাই সবকিছু সামলাতে হয়েছে, একা একা কষ্ট করছি, তাও কাউকে কিছু বলি নাই। আমি চাই না এখন নতুন করে আবার কিছু মানুষকে আপন করি। মিতু বলল, এতদিন পর আসলাম তোর কাছে, মুখ ফিরিয়ে নিলি আমাদের দেখে। তুবা বলল, সত্যি কি আমরা তোর কাছে অপরাধী? আমি বললাম, আমি বলছি আর তোদের উপর আমার কোনো রাগ নেই, যখন আমার দুঃখের সাথে কেউ ছিল না, এখন আর কাউকে লাগবে না আমার পাশে, একাই চলা শিখে গেছি। আগে ছিল আমার বোন, এখন একটা মেয়ে আছে, আমার বোনকে বিয়ে দিয়ে মেয়েকে নিয়ে সারা জীবন পার করে দিব, শুধু আমার জন্য একটু দোয়া করিস, আর কিছু লাগবে না। মিতু বলল, মেয়েটা কার জানতে পারি? আমি বললাম, আমার মেয়ে, এর বেশি কিছু আর বলতে চাই না। মিলি বলল, ভাইয়া ওদের টেবিলে বসতে বলো, খাবার রেডি। মিলি বলল, তোর বোনও অনেক বড় হয়ে গেছে, আর সময়ের সাথে সাথে তোর পরিবর্তন, যেটা আমরা আশা করি নাই। আমি বললাম, সেই মা মারা যাওয়ার পর একা ছিলাম, প্রতিশোধের নেশায় 2জন ফ্রেন্ড ছিল, একটা ভুলের কারণে সব শেষ, আর আমিও তখন থেকেই পরিবর্তন হয়ে গেছি, আর কাউকে লাগবে না আমার জীবনে, নতুন করে আর জ্বালা নিতে চাই না। আচ্ছা তোদের কি বিয়ে হয়ে গেছে? মিতু বলল, আজকে সকালে আমি চলে যেতাম, তুবা ফোন করে বলল তুই আইসোস, এই জন্য আসছি তোরে দেখতে। তুবা বলল, আর আমার বিয়ের সময় তোরে খুব খুঁজছি, কিন্তু পাই নাই।
আমি বললাম দিন শেষে সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায় জানিস, তোরা তোদের মতোই ব্যস্ত। আগের দিনগুলো খুব মিস করি, কিন্তু অতীত তো অতীতে থেকে যায়। মিতু বলল, আচ্ছা আসি রে, আমাকে যেতে হবে। আমি বললাম, মিলি রান্না করেছে, খেয়ে যা, নইলে আমি রাগ করব। আমি চাই না আগের মতো ভুল আর কর। তুবা বলল, তোর কথা তো রাখতেই হবে, চল। ওরা খেয়ে চলে গেল। সামিয়া বলল, বাবা ওরা কে ছিল? আমি বললাম, কি জানি, মিলির বান্ধবী হবে হয়তো। সামিয়া বলল, তোমার বান্ধবী আছে আর তুমি আমাকে বললা না আজকে তোমাকে খাইছি? মিলি বলল, ভাইয়া কাজটা ভালো করলি না। দৌড়াতে লাগলো আর আমি হাসাহাসি করছি ওদের কাহিনী দেখে। হঠাৎ দেখি কে কল করেছে। আরে এ তো আপু। রিসিভ করে বললাম, আপু তোমাকে তো হাসপাতালে গিয়ে পাই নাই, দেশের বাড়িতে চলে গেছো কখন, আমাকে বললা না কেন? আপু বলল, তুই কখন দেশে আসলি? আমি বললাম, কালকে আসছি আপু। আপু বলল, আমাকে একটা কল দিলি না? আমি বললাম, আরে একটু ব্যস্ত ছিলাম। আপু বলল, ভালো হয়েছে তুই বাসায় আইলি, এখন তাড়াতাড়ি ট্রেনের টিকিট কেটে আমাদের বাড়িতে চলে আই। আমি বললাম, মাত্র একদিন হলো আসছি, কয়েকটা দিন পরে আসি। আপু বলল, তুই না আসলে সর্বনাশ হয়ে যাবে, আজকে রাতেই ট্রেনে চলে আই। আমি বললাম, কি হয়েছে আপু? আপু বলল, অনেক বড় কাহিনী হয়ে গেছে, তাড়াতাড়ি আই। আমি বললাম, তোমার গ্রামের বাড়ি কোথায় জানো আপু? আপু বলল, মোহনগঞ্জ। আমি বললাম, সবাই খুব ক্লান্ত আপু, একটা দিন পরে আসি। আপু বলল, তুই একটা দিন পরে আসলে সব শেষ হয়ে যাবে, তুই তাড়াতাড়ি আই, আজকে রাতেই। আমি কোনো কথা শুনতে চাই না, আর সবাইকে নিয়ে আসবি। আমি বললাম, কি আর করব, বলছে যেহেতু আসতেই হবে। ফোনটা রেখে ট্রেনের 3টা টিকিট কেটে ফেললাম। আমি বললাম, মিলি রেডি হ, আপুদের বাসায় যেতে হবে। মিলি বলল, কোন আপু? আমি বললাম, যার কারণে আমি আমার মেয়েকে পেয়েছি। মিলি বলল, তাহলে তো ওখানে ভাবিকেও দেখতে পারবো, এটা তো ভাবিদের এলাকা। আমি বললাম, এত কিছু জানি না আমি, সবকিছু রেডি কর। সামিয়া বলল, বাবা কই যাবা? আমি বললাম, তোমার বড় আন্টিদের বাসায়। সামিয়া বলল, আমার বড় আন্টি আছে আর আমাকেই বললা না? আমি বললাম, মনে নাই, কিন্তু আপুর একটা কথা আমাকে খুব ভাবাচ্ছে, কি সর্বনাশ হয়ে যাবে, কিছু কি হয়েছে বুঝলাম না। রাতে ট্রেনে উঠে সিটে বসে আছি, 3টা সিট আমাদের আর একটা সিট সামনে বাকি আছে, কিন্তু একটু পর একটু মেয়ে এসে বসলো। মেয়েটাকে দেখে তো আমি অবাকে তাকিয়ে আছি, কারণ মেয়েটা হলো ঋতু, যার সাথে 1 বছরের মতো কাজ করছি একই অফিসে। ওই যে বলছিলাম না দেখতে হুবহু সাথীর মতো, সেই মেয়েটা। তবে আমি অফিস টাইমে কারোর সাথে কথা বলতাম না, ওর সাথেও তেমন একটা কথা বলি নাই। ঋতু বলল, ভাইয়া আপনি ভালো আছেন তো? আমি বললাম, চিনতে পারলাম না তো। অযথা না চেনার ভান করলাম। ঋতু বলল, ভাইয়া আপনার পাশে বসে কাজ করতাম, আর আপনার মনে নেই, ভুলে গেছেন? আপনি তো আর আমাদের সাথে কথা বলতেন না। আমি বললাম, ও হ্যাঁ চিনছি, কেমন আছো তুমি? ঋতু বলল, এই তো ভালো ভাইয়া, কিন্তু আপনি হঠাৎ কোথাও উদা হয়ে গেলেন চাকরি ছেড়ে? সামিয়া বলল, বাবা আমি ঘুমাবো, আমার খুব ঠান্ডা লাগছে। আমি বললাম, মিলি ওকে কোলে নিয়ে ঘুম পাড়িয়ে দে। ঋতু বলল, আপনার মেয়ে এটা? আমি বললাম, ঋতু বলল, তো ভাবি কই? ভাবিকে তো দেখতে পারছি না। আমি বললাম, তো তুমি কোথাও যাবে নাকি? কথা ঘোরানোর জন্য বললাম। ঋতু বলল, ভাইয়া দেশের বাড়িতে, কালকের পরের দিন আমার আপুর বিয়ে, আপনি কিন্তু আসবেন। আচ্ছা আপনি আবার কোথাও যাচ্ছেন? আমি বললাম, এই জায়গায়, আমার আপুর বাড়িতে। ঋতু বলল, আরে এটা তো আমাদের এলাকা। আচ্ছা কার বাড়িতে যাবেন, আপনি নামটা বলেন তো। আমি বললাম, তানিয়া আপুর বাড়িতে। ঋতু বলল, আরে উনি তো আমার বড় বোনের বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আমাদের বাড়ির পাশেই যাচ্ছেন, তার মানে এটা কি সাথীর ছোট বোন নাকি? আর কি বলল, কালকের পরের দিন সাথীর বিয়ে, কিন্তু আমি গিয়ে কি করব? আমাকে তো আর বিয়ে করবে না সাথী। আমি তো মনে করেছিলাম সাথীর বিয়ে হয়ে গেছে। কথাটা শুনে খুব খারাপ লাগলো, নিজের বইয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর আমি কিছু করতে পারছি না, কি করব যেখানে আমি নিজেই অপরাধী। ঋতু বলল, কি চিন্তা করেন ভাইয়া, আসবেন না? আমি বললাম, যদি সময় পাই তাহলে আসবো। ঋতু বলল, আপনি আসবেন আর না আসবেন কি, আমি গিয়ে আপনাকে ধরে নিয়ে আসবো। তুমি যদি জানতে আমি কে, তাহলে আজকে আর এই কথা বলতে না। আমি বললাম, তোমার বোনের বিয়ে, তো পরে কেন যাচ্ছ তুমি? ঋতু বলল, আসলে ভাইয়া হয়েছে কি, আমাকে তো আর ছুটি দিতে চাই না, তাই আগে যেতে পারি নাই, আর এখন খুব কষ্ট করে 5 দিনের ছুটি নিয়ে আসছি। আমি বললাম, তোমার বোন তো আমাদের থানার ওসি ছিল, কিন্তু ওখান থেকে চলে গেল কেন? ঋতু বলল, ওখানে ছেলে পেলে ভালো না, আপুকে নাকি ডিস্টার্ব করে, এজন্য নিয়ে আসছে। আর আপু এই বিয়েতে খুব খুশি, বাবার শেষ ইচ্ছা, এটা জানতে আমার বাবার জন্য আপু নিজের জীবন দিয়ে দিতেও পারে। আমি বললাম, কপালটা শুধু আমার খারাপ, যাকে আপন করার চেষ্টা করছিলাম একটা ভুলের জন্য সেই হয়ে গেল পর, এখন আবার পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলে। ঋতু বলল, কেন ভাইয়া কি হয়েছে? আমি বললাম, বাদ দাও এসব, জেনে তোমার লাভ আছে। দেখতে দেখতে স্টেশনে চলে আসলাম, সামিয়াকে কোলে নিয়ে ট্রেন থেকে নামলাম। ঋতু বলল, আচ্ছা ভাইয়া আজকে আসি, আপনার সাথে আবার দেখা হবে, মনে রাখিয়েন। আমি বললাম, যাও, কিন্তু আপুকে তো দেখতে পারছি না, আপু কই?
আপু বলল, আরে রিফাত কেমন আছিস তুই, অনেকদিন পর তোরে দেখলাম। আমি বললাম, আরে আপু যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? আপু বলল, আমিও ভালো আছি। এটা বুঝি তোর মেয়ে? আমি বললাম, আপু ঘুমিয়ে গেছে। আপু বলল, দে আমার কাছে দে, কত সুন্দর দেখতে, একেবারে পরীর মতো। আমি বললাম, মেয়েটা আমার আর একমাত্র বোন, ওরাই আমার বেঁচে থাকার আশা। মিলি বলল, আপু আমাকে দেখবা না? আপু বলল, ও তোমার কথা তো ভুলেই গেছি, কেমন আছো তুমি? মিলি বলল, এই তো আপু ভালো। আমি বললাম, আপু দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, চলো। আপু বলল, চলো। আপুর বাসায় এসে সবার সাথে পরিচিত হলাম। আমি বললাম, আপু একটা কথা জানতে পারি? আপু বলল, বল। আমি বললাম, আমার এখানে আসাটা উচিত হয় নাই, আমার চোখের সামনে তো আর আমার বউকে বিয়ে হতে দেখতে পারবো না। আপু বলল, তুই জানলি কিভাবে ওর যে বিয়ে? আমি বললাম, ওর বোনের সাথে এক ট্রেনে এসেছি। আচ্ছা আপু, দুলাভাই কই, দেখতে পারছি না। আপু বলল, হাসপাতালে আছে, এখন চল আমার সাথে, এক জায়গায় যাবি। আমি বললাম, মাত্র না আসলাম। আপু বলল, তোরে এখানে যেই কারণে এনেছি আগে দেখি পরে। মিলি, সামিয়াকে একটু রাখো কেমন? মিলি বলল, ঘুম থেকে উঠে ওর বাবাকে দেখতে না পারলে কান্না করবে। আমি বললাম, চিন্তা করিস না, যাবো আর আসবো। আপু বলল, আয় আমার সাথে। আমি আপুর পিছন পিছনে গেলাম, একটা নদীর কাছে নিয়ে গেল। আপু বলল, এখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। আমি নদী দেখতে লাগলাম। গ্রামের পরিবেশ যে এত সুন্দর আমার আগে তা জানা ছিল না, সত্যি অনেক সুন্দর। আশেপাশে ছোট ছোট পোলাপান খেলা করছে, কি সুন্দর পানি, মনটা চাইতেছে পানিতে নেমে গোসল করি। হঠাৎ কে জানি আমার পিছনে হাত দিল, ঘুরে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। আরে এটা তো সাথী, আর আপু পিছনে দাঁড়িয়ে আছে। তার মানে কি আপু সাথীর সাথে দেখা করানোর জন্য আমাকে এখানে নিয়ে আসছে? কত সুন্দরী হয়ে গেছে সাথী, আগের থেকে সামান্য একটু মোটা হয়েছে, তবে এখন দেখে মনে হচ্ছে টেনশন মুক্ত একেবারে। ঠাস ঠাস করে দুইটা চর পড়লো আমার গালে। হ্যাঁ, সাথী দিয়েছে চর। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সাথী বলল, আমার কাছে আর কি চাস তুই? আমার জীবন ধ্বংস করে তোর শান্তি হয় নাই? এখন যেই দেখলি আমি সুখে আছি, এখন আসছোস আমার সুখ নষ্ট করতে? সিসি, তোর মতো ছেলে আর কি বা পারে, কাপুরুষ কোথাকার। আমি তোরে বলছি না আমার সামনে আর আসবি না? কেন এখানে আসলি আমাকে নিতে? তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে যাব? আপু বলল, আমি তোরে এখানে যেই জন্য আনলাম আমার কথাটা তো শুনবি। সাথী বলল, দেখ তুই আমাদের মাঝে আসবি না, 2 দিন পর আমার বিয়ে, আর তুই এখানে চলে আসলি। এক কাজ কর, আমাকে মেরে ফেল, তাহলে তো তোর শান্তি হবে। তোর জন্য আমি আমার জীবন থেকে হাসতে ভুলে গেছি, কান্না করতে ভুলে গেছি। যেই সাথীকে দেখলে সব সন্ত্রাসীরা ভয় পায়, আর আজকে ওরাই আমাকে নিয়ে মজা করে। সবসময় চুপচাপ থাকতাম, আমার জীবনে সবকিছু আমি হারিয়ে ফেলেছি তোর কারণে। যেই বাবা আমাকে নিয়ে কখনো চিন্তা করতো না, সেই বাবা আজকে আমাকে ওই থানা থেকে এখানে নিয়ে আসছে। আর যে আজকে দেখলি আমার জীবন ভালো চলছে, আমি এখন একটু ভালো হয়েছি, আর এখন তুই এলি আবার আমার জীবন ধ্বংস করতে। সত্যি করে বলতো তুই কি চাস? যদি বলিস আমি তোর সাথে এক রাত কাটাতে চাই, চল। দাঁড়িয়ে আছিস কেন? তোর মতো ছেলে এটা ছাড়া তো আর কিছুই করতে পারে না। চলে যা আমার সামনে থেকে। আবার যদি আমার সামনে আসবি আমি আত্মহত্যা করব, আর সেই দায়ী থাকবি তুই। আমাকে এখন একটু শান্তিতে থাকতে দে, আমি একটু বাঁচতে চাই। এই জীবন নিয়ে বাঁচার কোনো মানে হয় না। তোর পা ধরে বলি এখান থেকে চলে যা, আমার খোঁজে আর আসবি না। আমি তোরে চিনি না, আর তুই আমারে চিনিস না। আর তোরে আমার বেস্ট ফ্রেন্ড মনে করতাম, নিজের পরিবারের মতো। আর তুই কি করলি? তুই জানিস না ও আমার সাথে কি করছে। যদি জানতি তাহলে আজকে আর আমাকে ওর কাছে নিয়ে আসতি না। ও একটা খুনি, যদি আমার কাছে প্রমাণ থাকতো না ওকে আমি জেলের ভাত খাওয়াতাম। আর ও আমার সাথে থাক, আর তোরে বলে লাভ কি? আসি, ভালো থাকিস, বাই বলে কান্না করতে করতে চলে যাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই টপ করে বসে পড়লাম, চোখ দিয়ে আমি না চাইতেও পানি পড়ছে। আমি তো চাই নাই আমার জন্য ও কষ্টে থাক, ওকে আমি দূর থেকে একটু দেখতে চাইছিলাম। আজকে কতগুলো কথা শুনিয়ে গেল আমাকে। আমার অপরাধ কি ছিল? ওকে বিয়ে করা? এগুলো চিন্তা করছি আর কান্না করছি। আপু আমার পিছনে হাত দিয়ে আমার পাশে বসলো। আপু বলল, আমি চাইছিলাম তোদের আবার এক করতে, কিন্তু আমি জানতাম না ও তোরে এভাবে অপমান করবে। জানলে আর তোরে এখানে নিয়ে আসতাম না। আমি বললাম, বাদ দাও আপু, এটা তো আমার কপালের লিখন ছিল। জানো আপু, আমার মতো ছেলের এই পৃথিবীতে বাঁচা উচিত না। শুধু আমার মেয়ে আর আমার বোনের জন্য বেঁচে আছি। আমি মারা গেলে ওদের কি হবে? নইলে আমি নিজেই আত্মহত্যা করতাম। আপু বলল, কান্না করিস না, ওর থেকেও আমি ভালো একটা মেয়ে তোরে বিয়ে করাবো। আমি বললাম, আবার নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না আপু, একা আছি, একাই ভালো। তবে খুব কষ্ট লাগে কোথায় জানো আপু? যখন আমার মেয়ে বলে, বাবা আমি শুধু একটু আমার আম্মুকে দেখবো, বিশ্বাস করো দূর থেকে দেখে চলে আসবো। যখন পিচ্ছে একটা মেয়ে এই কথা বলে সহ্য করতে পারি না আপু। কি করব? আমার অপরাধের কারণে আজকে আমার মেয়ে এই অবস্থা।
আমি তো নিষ্ঠুর একটা বাবা, না আমার মেয়েকে মায়ের ভালোবাসা দিতে পারলাম, ওকে আমি মার ভালোবাসা থেকে বঞ্চিত করলাম। আপু বলল, এভাবে বলিস না ভাই, কষ্ট হয়। মিথ্যা একটা হাসি দিয়ে বললাম, যদি বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম আপু, তাহলে দেখতে পারতি কত কষ্ট নিয়ে বেঁচে আছি। আজও সেই দিনের কথা মনে পড়লে নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। আমি আর কি করব বলো আপু, এত কষ্ট সহ্য করতে পারি না। আপু বললাম, আমি আবার কথা বলে দেখব। আমি বললাম, অনেক চেষ্টা করেছো তুমি আপু, আমি জানি আর কিছু করতে হবে না। আপু কালকে আমি চলে যাব, যদি জানতাম সাথীর বিয়ে 2 দিন পর, তাহলে আর এখানে কখনোই আসতাম না। আমি জানি আমার জন্য ওর জীবন থেকে অনেক দিন হারিয়ে গেছে। আমি চাই না এখন ওর সাথে কিছু করি বা ওকে নিয়ে স্বপ্ন দেখতে। আমার ভালোবাসা কুরবানি করে দিলাম, ও সুখে থাক। দূর থেকে আমি ওরে সুখ দেখতে চাই। অনেক কষ্ট পেয়েছে আমার জন্য। আপু বললাম, আমি কি ওর বাবার সাথে কথা বলবো, আর তোর মেয়েকে দেখালে ঠিকই মেনে নিবে। আমি বললাম, এমন কিছু করার দরকার নেই। ও কি বলে গেল দেখলি না, আমাকে একটু সুখে থাকতে দাও। থাক না ও সুখে, আমি না হয় কষ্ট নিয়ে বাঁচবো, এতে কিছু হবে না। পুরুষ মানুষের কষ্ট দেখার মতো কেউ থাকে না। সাথী যে কষ্টগুলো বুকে জমা আছে, ওর কথাগুলো ঠিকই বলে গেছে আমাকে। আর আমি যে এত আঘাত নিয়ে বেঁচে আছি, আমি কার কাছে বলি আপু? আমার তো কেউ নেই। ছোট্ট একটা বোন রেখে মা মারা গেছে, সেই থেকে বোনের দেখাশোনা করি। আর এখন একটা মেয়ে আছে, আমি একাই রয়ে গেলাম রে আপু। একা দিন শেষে সবাই পর করে দেয়। আপু বলল, কান্না করিস না ভাই, দেখিস তোর জন্য আমি একটা ভালো মেয়ে নিয়ে আসবো। আমি বললাম, চল বাসায় যাই, নইলে মেয়েটা আমাকে দেখতে না পেলে আবার কান্না করবে। আর কি বলছো, বিয়ে? যাকে একবার এই বুকে জায়গা দিছি, সেই বুকের মাঝে অন্য কাউকে আর বসাতে পারবো না। তুমি জানো আপু, পুরুষ মানুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর। ও জানে না ওকে আমি কত ভালোবাসি। যদি জানতো তাহলে আজকে আমাকে আর অপমান করতো না। আপু বলল, তোর মেয়েটার দিকে তাকিয়ে হলেও একটা বিয়ে কর। আমি বললাম, আমার মেয়ে ছোট হলেও সব বুঝে, চিন্তা করিও না, ওকে 2 পাশ বুঝিয়ে নিব। আপু বললাম, যদি পারতাম সাথীকে তোর জন্য তুলে নিয়ে আসতাম। আমি বললাম, তুমি আমার নিজের আপনা হয়েও অনেক কিছু করেছো আমার জন্য, আর অপমানিত হতে হবে না তোমাকে। বাসায় এসে দেখি আমার মেয়ে কার সাথে জানি খেলা করছে। আমি বললাম, আপু ইনি কে? আপু বলল, তোর দুলাভাই। আমি বললাম, দুলাভাই কেমন আছেন? দুলাভাই বলল, আরে শালা বাবু, তুমি ভালো আছো তুমি? সামিয়া বলল, বাবা বাবা তুমি আমাকে রেখে কই গেছিলে, জানো কত ভয় পেয়েছি। আমি বললাম, সরি আম্মু, আর যাব না। দুলাভাই বলল, সত্যি তোমার মেয়েটা অনেক কিউট আছে, বলতে হবে। আমাকে বলে, তোমার বউ কই? সামিয়া বলল, বাবা আমার বড় আন্টি কই, আমি তো দেখতে পেলাম না। আমি বললাম, ওই যে দাঁড়িয়ে আছে উনি। সামিয়া তানিয়া আপুর কাছে গিয়ে বলে, তুমি কি আমার বড় আন্টি? আপু সামিয়াকে কোলে নিয়ে চুমু দিয়ে বলল, মা, লক্ষ্মী একটা মেয়ে। সামিয়া বলল, তাহলে এতদিন তুমি কোথায় ছিলে? আপু বলল, আমি তো ডাক্তার, আমাকে তো মানুষ সেবা করতে হয়। সামিয়া বলল, ডাক্তার কি বাবা? আমি বললাম, তোর ফুপিকে জিজ্ঞেস কর, আমি জানি না। এখন দেখ তোরে কেমন জ্বালাই। আপু হাসতেছে। সকালে রেডি হচ্ছি, বাড়িতে চলে যাব, এখানে আর থাকা যাবে না। আপু বলল, ভাই মানছি তুই চলে যাবি, আজকের দিনটা থেকে যা, কালকে চলে যাবি। কালকে মাত্র আসলি, আজকে চলে যাস, মানুষে কি বলবে, প্লিজ ভাই। দুলাভাই বলল, আমিও তাই বলি, কালকে বিকালে ট্রেনে চলে যাবা। মিলি বলল, ভাইয়া থাক না, আমি গ্রামটা একটু ঘুরে দেখবো। সামিয়া বলল, বাবা আন্টিরা যা বলে আমি তাই। আপু বলল, তাহলে তো হয়েই গেল, তোর মেয়ের কথা তো শুনিস নাকি? আমি বললাম, আমার মেয়ে নাকি এটা কার মেয়ে, মাঝে মাঝে বুঝি না, সবসময় আন্টির পক্ষে কথা বলে। আরে আমি যে তার বাবা এটা তো মনেই রাখে না। সামিয়া বলল, বাবা রাগ করো কেন, আমি না তোমার মেয়ে, এখন আমাকে চকলেট দাও। আমি বললাম, ওই তোর বড় আন্টিকে বল। আপু বলল, আসো মা আমার কোলে। আমি বললাম, নিয়ে যা, দেখ পুরো দোকানটাই খেয়ে ফেলতে পারে। সামিয়া বলল, বাবা। আমি বললাম, ভয় পেয়েছি মা, তুই যা। দুলাভাইকে নিয়ে আড্ডা দিচ্ছি। সাথীদের বাড়িতে বক্সের শব্দ শুনতে পারছি, বিয়ের গান চলছে। কই এখানে থাকার কথা আজকে আমাকে, আর এখন আমার জায়গায় অন্যজন। হাইরে কপাল, শুনছে আজকে নাকি সাথীর বিয়ে, সাথীকে তুলে নিয়ে যাবে। যত সময় আসছে তত আমার বুকে ধুকপুকানি বেড়ে চলেছে। মনে হচ্ছে জানো আমার কাছের কেউ চলে যাচ্ছে, আমি ধরে রাখতে পারছি না। দুলাভাই আর আপু আমার 2 পাশে বসে আমাকে বুঝ দিচ্ছে। একটু পর বাচ্চারা বলাবলি করছে, বরের গাড়ি এসেছে। সামিয়া বলল, বাবা আমিও বরের গাড়ি দেখতে চাই। আপু বলল, যাও, তবে রাস্তায় যাবা না আম্মু। সামিয়া বলল, বাবা যাই। আমি বললাম, যা, এই গাড়িটা তোর বাবা জান নিতে আসছে। আপু বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, তোরে আমি আবার ভালো একটা মেয়ে দেখে বিয়ে করাবো। দুলাভাই বলল, ভাই তুমি কোনো চিন্তা করো না, আমরা আসি না। হঠাৎ ছোট্ট একটা মেয়ে এসে বলল, আপু তোমাদের বাসায় যেই মেয়েটা বেড়াতে এসেছে না, ও বরের গাড়ির নিচে পড়ছে। বসা থেকে উঠে বললাম, কি? দৌড় দিয়ে বাইরে এসে দেখি রাস্তায় অনেক ভিড় ঢেলে ভিতরে গিয়ে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দেখে তো আমার মাথা কাজ করছে না। দুলাভাই তাড়াতাড়ি এসে বরের গাড়ি
গাড়িতে তুলে হাসপাতালে রওনা দিল। আমার শরীর রক্তে ভরে যাচ্ছে। আমি কান্না করে দিয়ে বললাম, আপু ওর কিছু হবে না তো? আপু বলল, দেখ ভাই তুই শান্ত হ, আমরা থাকতে আমাদের মেয়ের কিছুই হবে না, তুই চিন্তা করিস না। আমি বললাম, কি শান্ত হব বল, আমার একটা মাত্র মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল? সব দোষ আজকে আমার। আমি কেন এখানে আসছিলাম আপু? না আসলে আমার মেয়ের এই অবস্থা হতো না। সামিয়াকে হাসপাতালের ভিতরে নিয়ে গেল, তবে আপুকে ভিতরে যেতে দেয় নাই, হয়তো আমার মেয়ের অবস্থা দেখে সহ্য করতে পারবে না। আপু বলল, কি থেকে কি হয়ে গেল রে ভাই? সামনে তাকিয়ে দেখি বর দাঁড়িয়ে আছে, মনে হয় আর যায় নাই। আমি বসা থেকে উঠে গিয়ে ওর কলার ধরলাম। আমি বললাম, বিয়ে করবি ভালো কথা, দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? খুব আনন্দ হয়েছে না তোর, বিয়ে করবি আজকে? আপু বলল, এই ওনাকে বললে কি হবে, সব দোষ তো ড্রাইভারের। ভাইয়া দেখেন, আমি সত্যি অনেক দুঃখিত, আমি জানতাম না আপনার মেয়ে হঠাৎ রাস্তায় চলে আসবে। আমি বললাম, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় তোদের সব কয়টাকে আমি দেখে নিব। ঠাস ঠাস করে দুইটা চড় পড়লো আমার গালে। সাথী আমার গালে চড় দিছে। সাথী বিয়ের আসর থেকে এখানে চলে আসছে, সাথে ওর বাবা মাও দেখতে পারছি। সাথী বলল, তোর তো সাহস কম না, আমার বোরের গায়ে হাত তুলিস? এমনি রাগে মাথা নষ্ট হয়ে গেছে, তারপর এই মেয়ে মনটা চাইতেছে। সাথী বলল, কি কথা বলিস না কেন? আমি জানতাম এমন একটা কাহিনী করবি তুই, আমার সাথে কিছু করতে পারবি না তুই, আমি জানি, তাই বলে আমার বরকে তুই তুলে নিয়ে আসবি? আমি ওর কলা ছেড়ে বললাম, এখান থেকে চলে যান, নইলে সব কয়টাকে দিয়ে কি করি বলতে পারবো না, তাই বলছি আমার মাথা গরম হওয়ার আগে চলে যান। সাথী বলল, এই তুই হুমকি দিস কাকে? তোর মতো ছেলেকে জেলের ভাত খাওয়ানো আমার কাছে কোনো ব্যাপার না। এতক্ষণ ছাতির উপর নজর পড়ে নাই, তাকিয়ে দেখি ছাতি শাড়ি পরে এখানে চলে আসছে। সাথী বলল, যখনই আমি শুনছিলাম তুই ওকে হাসপাতালে নিয়ে আসবি, তখনই আমি বুঝে গেছি তুই কি করবি আমার বরকে, তাই আমিও চলে আসছি সাথে সাথে। আমি গিয়ে সাইডে বসলাম। কি বলবো, এক তো আমার মেঘ টেনশনে বাঁচি না, আরেক আসছে আমাকে কথা শোনাতে, মনটা চাইতেছে এখনই আগুন লাগিয়ে দিই। হঠাৎ দেখি সাথীর বর সাথীকে বলছে, এই তোমার মাথা খারাপ হয়ে গেছে? কাকে কি বলছো? জানো ওনার মেয়ে আমার গাড়ির নিচে পড়ে আঘাত পেয়েছে। হঠাৎ দেখি দুলাভাই বের হচ্ছে, আমি দৌড়ে দুলাভাইয়ের কাছে গেলাম। আমি বললাম, আমার মেয়ের কি অবস্থা? ওর তো কিছু হবে না, ভালো আছে তো? দুলাভাই বলল, ভাই এখানে সব প্রয়োজনীয় জিনিসপত্র নাই, তাই ওকে ঢাকায় নিয়ে যেতে হবে, এবং আজকের মাঝেই, নইলে। আমি মাটিতে পড়ে কান্না করতে লাগলাম। এখানে না আসলে আজকে আর আমার মেয়ের এই অবস্থা হতো না, এর জন্য দায়ী আমি। না জানি আমার মেয়ে এখন কত কষ্টে আছে। আপু বলল, এই তুমি এসব কি বলছো? দুলাভাই বলল, আমরা অনেক চেষ্টা করেছি, এই গ্রামের হাসপাতালে এত কিছু থাকে না। আপু বলল, তাহলে আমরা বসে আছি কেন? ওকে তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যেতে হবে তো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম, ছাতির বরের কাছে গিয়ে বললাম, দেখেন এখানে ক্ষতি হয়েছে আমার, আপনাদের এখানে কোনো দোষ নেই, আপনারা যান এখান থেকে, নইলে আপনাদের দেখলে আমার রাগ কমবে না। দেখো বাবা, আমি মেয়ের বাবা, আমি ওর পক্ষ থেকে সরি বলছি, মাফ করে দিও। সবাই চলে যাচ্ছে। আপু বলল, ছাতি একটু দাঁড়াও, কিন্তু আপুর কথা শুনলো না। আপু বলল, আমার বেস্ট ফ্রেন্ডের কসম, শেষবারের মতো তোর সাথে একটু কথা বলবো। সাথী দাঁড়িয়ে গেল, আর এইদিকে দুলাভাই সব ব্যবস্থা করছে, এখন শুধু আমরা গেলেই গাড়ি ছাড়বে। আমি আপুর জন্য দাঁড়িয়ে আছি। আপু বলল, একটু পর তো কবুল বলে আরেকজনের ঘরে চলে যাবি, তবে তোরে একটা কথা না বললে নিজেকে খুব বড় অপরাধী মনে হবে। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো। ধন্যবাদ।